সরকারের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে দেশীয় প্রতিষ্ঠানকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে, খাদ্যপণ্যের দাম কর কমানো হয়েছে, দাম হয়তো সহন একটু কমবে। অন্যদিকে আপনারা আজকে বিক্ষোভ করছেন, একদিকে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে গণমুখী বাজেট, ব্যাংক নির্ভরতা এই বাজেটে কমানোর চেষ্টা করা হয়েছে। সব মিলে আপনারা কি আসলে এই দিকগুলো দেখতে পাচ্ছেন? ধন্যবাদ। বাজেটের তো শুধু অর্থনৈতিক মারপ্যাচটা থাকে না, তার একটা রাজনৈতিক দিশাও থাকতে হয়। এজন্য আমরা বাজেটের দুটো দিকেই বিবেচনা করব। আমরা বলেছি যে প্রচুর আশাবাদ তৈরি করা হয়েছে, কিন্তু অভিজ্ঞতাগুলোকে কাজে লাগানো হয়নি। অভিজ্ঞতাটা কি? যে আমাদের প্রতি বছর বাজেট বড় হচ্ছে। আমাদের বাজেট শুরু হয়েছিল 786 কোটি টাকা দিয়ে, সেটা এখন আমরা 9,38,000 কোটি টাকায় এসে পৌঁছেছি। এর সঙ্গে পাল্লা দিয়ে আমাদের জিডিপি বাড়ছে, আমাদের মাথা পিছু আয় বাড়ছে, কিন্তু দেশে বৈষম্য কমছে না কেন? আমরা যদি দেখি যে বাজেটের আশাবাদের জায়গাগুলো কোথায়, অর্থনীতির স্থায়িত্বটা তৈরি হবে কোথায়, আমরা যদি বলি বাংলাদেশের 3টা প্রধান খাতকে যদি ধরি, কৃষি, আমাদের শিক্ষা এবং আমাদের স্বাস্থ্য। কৃষি হচ্ছে আমাদের স্থায়ী বুনিয়াদ তৈরি করেছে, সেটা খাদ্য নিরাপত্তা এবং কর্মসংস্থান। এখনো প্রায় 40% উপরে কর্মসংস্থান কৃষিতেই। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা যদি বলি আমাদের শিক্ষা, আমাদের ভবিষ্যৎ বাংলাদেশ গড়ে তুলবে আমাদের শিক্ষায়, আর বর্তমানের সঙ্গে ভবিষ্যতের সংযোগ সেতু তৈরি করবে আমাদের স্বাস্থ্য। এখন স্বাস্থ্যে আমাদের অর্থমন্ত্রী নিজেই স্বীকার করেছেন, আউট অফ পকেট এক্সপেন্ডিচার এই অঞ্চলের মধ্যে বাংলাদেশে সবচেয়ে বেশি। 100 টাকা চিকিৎসার খরচ হলে তার 73 টাকা নিজেকেই খরচ করতে হয়। তাহলে আমরা এখানে নেপালের চেয়ে পিছিয়ে আছি, আমরা শ্রীলঙ্কার চেয়ে পিছিয়ে আছি, এমনকি ভারতের চেয়ে পিছিয়ে আছি। এইটা কভার করার জন্য বাজেটের দিশাটা একটু দেখতে চাই আমরা। 2 নম্বর হচ্ছে যে কৃষি, আমাদের কৃষক তার ফসলের দামটা ঠিক মতো পাচ্ছে না, আর বাজারে ভোক্তা সেটা তার সাশ্রয়ী মূল্যে কিনতে পারছে না। এর মাঝখানে যে একটা মধ্যস্বত্বভোগী বলি অথবা একটা সিন্ডিকেট বলি, এইটাকে যদি না না ভাঙা যায়, তাহলে কৃষি নিয়ে যতই আমি উচ্চাশা পোষণ করি না কেন, কৃষকের দুর্গতিও কমবে না, ভোক্তাদের দুর্দশাও সেখানে কমবে না। ফলে ওই লাভের গুড় পিঁপড়া খেয়ে যাবে, বেতন বাড়বে 10 টাকা, জিনিসের দাম বেড়ে যাবে 12 টাকা। আচ্ছা, গত ইয়েতে সময়টাতে আমরা মুদ্রাস্ফীতি দেখেছি 9.8-এ গিয়ে ঠেকেছে, এবং কখনো কখনো 2 ডিজিটও চলে গিয়েছিল। তাহলে কেন মুদ্রাস্ফীতিটা ঠেকানো যায়নি? এবার যখন আশাবাদ তৈরি করা হলো যে আমরা মুদ্রাস্ফীতি আমরা 7.5% মধ্যে আটকে রাখবো, কি প্রক্রিয়ায় রাখবো, অতীতের অভিজ্ঞতাটা কি, আর বর্তমানে আমাদের পদক্ষেপগুলো কি? আর একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, আমাদের বাজেটে রাজস্ব আয়ের কথা বলা হয়েছে। 6 লক্ষ কোটি টাকার উপরে আমাদের রাজস্ব আয় হবে। আচ্ছা, গত বছর আমরা তো রাজস্ব আয়ের টার্গেট ফুলফিল করতে পারিনি, তার আগের বছরও রাজস্ব আয়ের টার্গেটটা ফুলফিল করতে পারিনি। রাজস্ব আয়ের যদি টার্গেট ফুলফিল করা না যায়, তাহলে রাজস্ব আয়ের টার্গেট যে বাড়ালাম, এর উপর ভিত্তি করে তো আমাদের আবার উৎপাদন উন্নয়ন বাজেটটাও হবে। তো ফলে কেন আমরা আমাদের রাজস্বের টার্গেটটা ফুলফিল করতে পারছি না? সেক্ষেত্রে পরোক্ষ করের হাত থেকে কেউ রেহাই পাচ্ছে না, কিন্তু প্রত্যক্ষ করের ফাঁক ফোকর গুলো কোথায়, সেগুলো বন্ধ করার ক্ষেত্রে উপায়টা কি আছে? আর একটা বিষয়, যে ব্যাংক হচ্ছে একটা ট্রাস্ট বিল্ডিং ইনস্টিটিউশন। সেই ব্যাংক যদি তার আস্থা রক্ষা করতে না পারে, তাহলে আমানতকারীর আস্থা বলি অথবা আমাদের সঞ্চিত অর্থ বলি, দুটো নিয়েই যদি প্রশ্ন হয়। এবারও যেমন বলা হলো যে প্রায় 30% টাকা আমাদের পাচার হয়ে গিয়েছে। তাহলে এই যে পাচার হয়ে গেল, দেশের কাছ থেকে ভিতর থেকে যে টাকাটা নানা ফর্মে বেরিয়ে গেল, এইটা বন্ধ করার পদক্ষেপটা কি হবে? ফলে এগুলো যদি না পূরণ করা হয়, কৃষি, স্বাস্থ্য এবং শিক্ষা, এই 3টাকে যদি সর্বাধিক গুরুত্ব না দেওয়া যায়, তাহলে ভঙ্গুর অর্থনীতিকে সেখানে গতিশীল করা এবং একটা স্থায়ী অর্থনীতির দিকে নিয়ে যাওয়া, সেটা কিন্তু হবে না। ফলে আমরা বাজেটের অনেকগুলো সংখ্যার মারপ্যাচ দেখবো। এবং একটা শুধু কথা বলে এখন আমার অংশটা শেষ করি। দেখুন, আমাদের সবচেয়ে বড় খাত হচ্ছে আমাদের শ্রম খাত। 7,60,00,000 শ্রম শক্তিটা এখানে নিয়োজিত আছে। তারপরে হচ্ছে আমাদের প্রবাসীদের খাত। প্রবাসীদের আমাদের প্রায় $30 বিলিয়ন উপরে আমাদের প্রবাসী শ্রমিকরা নিয়ে আসে। এই 2 মন্ত্রণালয়ের বরাদ্দটা দেখুন, প্রবাসী মন্ত্রণালয়ের জন্য প্রায় 850 কোটি টাকার মতো বরাদ্দ, আর শিল্প শ্রম মন্ত্রণালয়ের জন্য এটা 465 কোটি টাকার মতো বরাদ্দ। 2 মন্ত্রণালয় মিলে এটা 1500 কোটি টাকাও নয়। ফলে দেখুন, যে কোনো একটা ডিপার্টমেন্টের বরাদ্দের চাইতেও 2টা মন্ত্রণালয়ের বরাদ্দ কম, অথচ এই 2 মন্ত্রণালয়ের উপরেই কিন্তু নির্ভর করছে আমাদের অনেক কিছু। ফলে এই জায়গাটা তো খেয়াল রাখতে হবে, নজরটা কোথায় দেওয়া দরকার। আবার এই সমস্ত জায়গায় টাকা দিলেই টাকাটা কি খরচ করতে পারে? টাকা খরচের সক্ষমতাটা তৈরি হচ্ছে না কেন? এগুলো আমাদের একটু এই বাজেটে আমরা তুলে ধরার চেষ্টা করেছি। আমরা বলেছি বাজেটে 30 তারিখ পর্যন্ত আলোচনা হবে,
বাজেটে একটা উচ্চাশা তৈরি করা হয়েছে, একটা আশাবাদ জাগিয়ে তোলা হয়েছে এবং বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে বৈষম্য থেকে মুক্তির একটা আকুতিও মানুষের মধ্যে তৈরি হয়েছে। মানুষ বাজেটে তার প্রতিফলনটা দেখতে চায় এবং শুধু সে প্রতিফলনটা মানে সংখ্যার মারপ্যাচে নয়, এটা যেন সমাজে বাস্তবে তার প্রতিফলনটা ঘটে। জি। এই কথাটাই আমরা আমাদের মিছিল থেকে আজকে এনসিপির বলেছি। পক্ষ থেকে